নমস্কার। আহ, আমার আমার পরিচয় দেওয়া নিশ্চয়ই দরকার নেই, তাও বলছি। আমার নাম সঞ্চিতা, সঞ্চিতা রায়চৌধুরী। এক্ষুনি আমি ফিরলাম অফিস থেকে। আহ, আমি চাকরি করি না, তবে অফিসে আমাকে যেতে হয়। একটা আমি বিজনেস করি, সেটা ছোটোখাটো একটা বিজনেস করি। হুম, সেটা বলতে পারি। অফিসটা হচ্ছে আমার কালীঘাটে, রাইসবিহারিতে। উম, ওটা কোটাক মাইন্ড্রা অফিস। কোটাক লাইফে আমি কোটাক লাইফ অফিসে আমি গিয়েছিলাম। এখন আহ, আমি কেন আবার আমি এখন ভিডিওটা করছি, এটা খুব স্বাভাবিক। ভিডিওটা করবো মানে শেয়ার তো করতেই হবে, শেয়ার করবো অবশ্য করেই। ফার্স্টেই অপশানস যেগুলো আছে তার মধ্যে ইউটিউব অ্যাপে অপশানস আছে যে শেয়ার করার, কোন জায়গায় শেয়ার করবে। আগেই ইউটিউব অ্যাপটা দেখানো হয়, হ্যাঁ, অ্যান্ড্রয়েড দেখায়। আমি ইউটিউবে বেশিরভাগ সময় শেয়ার করি, এখনও তাই করবো। যখন আমি অফিস থেকে ফিরছিলাম, মেট্রোতে উঠেছি। হ্যাঁ, তো হঠাৎ করে এই নোটিফিকেশন তো সবসময় আসে, তুমি 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 করে। আর টুংটাং অনেকগুলো হলো। আমি এবার বিরক্ত হয়ে গেলাম, কী এত টুংটাং টুংটাং হচ্ছে দেখি। তারপরে একটা দেখলাম নোটিফিকেশন ফেসবুকে, কোয়েল মল্লিককে নিয়ে কথা। ওখানে একজন ভিডিও করেছে, নামটা আমি পরে বলছি, মনে নেই নামটা। যে ভিডিও করেছে সে ভিডিও, তার নামটা মনে নেই। যাই হোক, নামটা পরে শেয়ার করে দেবো। সে বলছে যে এই দুনিয়া পুরুষতান্ত্রিক। কোয়েল মল্লিক এই বিধানসভা ইলেকশনে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোয়েল মল্লিকের সাফল্য নিয়ে যখন আলোচনা হয়, তখন কিন্তু তার মায়ের কথা কেউ বলে না, তার বাবার কথাই বলে। অর্থাৎ এটা তার বক্তব্য, যে মানে যিনি ভিডিও করছেন, যিনি, তার বক্তব্য দেখেছেন তাহলে দুনিয়া কত পুরুষতান্ত্রিক। কোয়েল মল্লিকের মা তো মানুষ করে, মাই তো আসল, মাই তো ছেলে মেয়েদের মানুষ করে। অথচ কোয়েল মল্লিকের সাফল্যের সময় যারা মানে ইন্টারভিউ নিচ্ছিলেন, তারা সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের বাবা সদ্য রঞ্জিত মল্লিক, অভিনেতা রঞ্জিত মল্লিক, তার আদর্শ, তার অবদানটাই স্বীকার করছে। তাহলে এইটাই হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সোসাইটি, পুরুষতান্ত্রিক মানসিকতা। এখন এই যে কথাটা, পুরুষতান্ত্রিক মানসিকতা, পুরুষতান্ত্রিক সমাজ, সেটা তো আছে, বোঝা গেল। কিন্তু এই ক্ষেত্রে কোয়েল মল্লিকের বাবার নামটাই উচ্চারিত হচ্ছে, মায়ের নামটা হচ্ছে না। এটার সাথে কিন্তু পুরুষতন্ত্রকে মিলিয়ে দেওয়াটা একটা ইচ্ছাকৃত মনোভাব। শুধুমাত্র কোয়েল মল্লিকের কথাটা আসলো, যে কোয়েল মল্লিক বাবার সফল কন্যা, অভিনেতার কন্যা, সেও সফল অভিনেত্রী, অভিনেতার সাফল্য পেয়েছে। এই মানে বাংলা সিনেমার জগতে এরকম উদাহরণ কিন্তু আছে, যে 3 পুরুষ বাবার পথ ধরে ছেলেমেয়েরা অভিনয়ের জগতে পদার্পণ করেছে। সেরকম উদাহরণ বড় আছে একটা, মহানায়িকার উদাহরণ, মহানায়িকা সুচিত্রা সেন। তার পরবর্তী প্রজন্ম, তার একটা কথা, কারণ প্লেটটা তো ঠিক করে দিয়ে গেছে। হ্যাঁ, উল্লুবারটা দেখে যে উল্লুবারটা দেখে দেখেছি, কাবিনারা দেখেছি। ওটা দেখেছে।
চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, মহানায় আমি যেটা বলতে আসছিলাম, কথাটা কেটে গেল। মহানায়িকা সুচিত্রা সেন। সুচিত্রা সেন পর পর 3 প্রজন্ম কিন্তু অভিনয়ের সঙ্গে যুক্ত, অভিনয়ের শিল্পের সাথে যুক্ত। 3 জনেই অভিনেত্রী। সুচিত্রা সেন মহানায়িকা, তিনি তো মিথ, একটা প্রবাদ বলা যায়। তার কন্যা মুনমুন সেন, তিনিও অভিনেত্রী, তিনি মিথ না হলেও অভিনেত্রী। এবং তার 2 কন্যা রিয়া আর রাইমা সেন, তারাও কিন্তু অভিনয়ের জগতের সাথে যুক্ত, তারাও অভিনেত্রী। তা কেউ একজন সিরিয়াল সিনেমায় অভিনয় করে, আর একজন মডেলিংয়ে অভিনয় করে। ওই সেই কথাটা তো ও বললো না। কেন বেছে বেছে কোয়েল মল্লিকের কথাটাই বললো? বলা হলো এই কারণে বললো, এটা আমার আন্দাজ, আন্দাজ নয়, একদম সঠিক সিদ্ধান্ত। যেহেতু কোয়েল মল্লিক আর দীপক অধিকারী এই বছরের বিধানসভা ইলেকশনে দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। কোয়েল মল্লিক কোন জায়গা থেকে দাঁড়িয়েছে আমার মনে নেই, বাট দেব তো যেরকম দাঁড়ায়, মানে প্রার্থী হয়েছে। এবং এইটা খবর সবাই পেয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের হয়েই দুজনে লড়ছে। তাহলে সেই কারণেই কি এই পুরুষতান্ত্রিক মানসিকতার, পুরুষতন্ত্র বিষয়ে প্রচারে কোয়েল মল্লিকের নামটা বলা হলো? এটা আসলে একটা মানে চালবাজি। আমরা জানি, সবাই জানি, এই সিনেমার লাইনের জগতে অনেক, সিনেমা কেন, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতেই না একটা মানে লবি হয়। সেই লবিটা কোনো নেতাভিত্তিক হতে পারে, আবার কোনো রাজনৈতিক নেতৃত্বের অধীনেও হতে পারে। ওই মানে সিনেমা জগতে, টলিউডের সিনেমা জগতে কিন্তু এরম লবি আছে। সিপিএমের একটা লবি, তৃণমূলের লবি তো আছেই, আর বিজেপিরও একটা লবি। তাহলে ওই যে মানুষ যিনি ভিডিও করছেন, ক্রিয়েটার, ডিজিটাল ক্রিয়েটারই হবে নিশ্চয়, তিনি কী করে ওই বেছে বেছে কোয়েল মল্লিক, আর বিশেষ করে কোয়েল মল্লিকের নামটাই বললেন, মহানায়িকার নামটা তো বললেন না। মহানায়িকার কন্যা মুনমুন সেন, তিনিও তো অভিনেত্রী, তার নাম তো বললেন। তিনিও মডেল অভিনয় দুটোই করেছেন। তারও 2 মেয়ে আছে, রাইমা সেন শর্মা, রিয়া সেন শর্মা, তার নাম তো ওনারা বললেন। বেছে বেছে কোয়েল মল্লিকের নামটাই বললেন। এটার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু কোয়েল মল্লিক দেবের সঙ্গে হাত ধরে সিনেমা ইয়েতে নেমেছে, কী বলে, তৃণমূলে ইনক্লুডেড হয়েছে, তাই বলা হচ্ছে যে আর কেন ঠিক ভোটের আগেই এই কথাটা বলি। আরও তো উদাহরণ আছে, ওই যে পরিচালক, অভিনেত্রী, পরিচালক, সম্পাদক, লেখক, একসাথে উনি এতগুলো গুণপনার অধিকারিণী অপর্ণা সেন, তারও তো সুযোগ্যা কন্যা আছে, তিনিও অভিনেত্রী, তিনিও কিন্তু যথেষ্ট শিক্ষিত। তাহলে ওই সেই ক্ষেত্রে তার তো উদাহরণ টানা হলো না। তিনি তো পুরুষতান্ত্রিক বিষয়ে নেতা। হ্যাঁ, বলতে পারো যে তারও মেন্টার কিন্তু হচ্ছে 2জন পুরুষ। একজন তার বাবা হচ্ছে শ্রদ্ধেয় চিদানন্দ দাশগুপ্ত মহাশয়, আর আরেকজন মেন্টার যাকে উনি কাকা বলে ডাকেন,
মানিক কাকা, মহান কিংবদন্তি সত্যজিৎ রায়, তারা পুরুষ, তা ঠিক আছে, তারা না হয় পুরুষ মেন্টাল, মানে তাদের থেকে শিখেছে, মেন্টরশিপ নিয়েছে, তারা পুরুষ, ঠিক আছে। কিন্তু পুরুষ তারা পুরুষ মানে হ্যাঁ মেন্টাল পুরুষ হতেই পারে, তার মানে এই নয় যে সবটা পুরুষতান্ত্রিক। বেছে বেছে ওটা টেনে এনেই পুরুষতান্ত্রিক উদাহরণটা দিয়ে দেওয়া হলো, যেহেতু দেব আর কোয়েল দুজনে মিলে দাঁড়িয়ে মানে তৃণমূলে প্রবেশ করেছে। ওই দেব তো ক্যামেরার পিছনে যারা টেকনিশিয়ানস তাদের জন্য তো স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করছে, উদ্যোগী হয়েছে, দিদিই করাচ্ছেন কিন্তু উদ্যোগী তো হয়েছে। ওই সে কথাটা তো বলা হলো না কেন? ওই তৃণমূলের জন্য, তৃণমূল যুক্ত হয়েছে বলে, তাই মানে কতভাবে যে মানে তৃণমূলকে অ্যাটাক করবে মানুষ, হ্যাঁ সেটা শুনলে দেখলে মানে অনেক সময় রাগও হয়, আবার অনেক সময় হাসিও পায়। আসলে কী বলতো, এগুলো সবই কি হচ্ছে বলবো, একটা ইগোর খেল। ইগো কিন্তু অনেক ক্ষেত্রে ইগো সবচেয়ে খারাপ। হ্যাঁ, মানুষের অহংকার থাকতে পারে, সেটা ভালো, গর্ব থাকতে পারে, সেটা ভালো, কিন্তু ইগো থাকা উচিত না। সবাই যেহেতু অনেক অভিনেতা অভিনেত্রী, সংস্কৃতি জগতের লোক, গায়িকা, শিল্পী, তারা তৃণমূলে যুক্ত হচ্ছে, তাই এত ইগো ক্লাস হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ইগোর জ্বলন হচ্ছে। অহংকার ভালো, আমি কেন বলছি অহংকার ভালো জিনিস, তার কারণ হচ্ছে অহংকার না মানুষকে ছোটো করে না, অহংকার নিজের সাফল্যটাকে দেখায়, আর গর্ব হচ্ছে তার গর্বের মধ্যে একটা ঐতিহ্য আছে, যেমন জাতি নিয়ে ঐতিহ্য, গর্ব, ভাষা নিয়ে গর্ব, দেশ নিয়ে গর্ব, হ্যাঁ এগুলো হচ্ছে গর্বের বিষয়। অহংকার নিয়ে গর্ব মানে কিরা, অহংকার নিয়ে কথা কিরা, কেউ হয়তো একজন ছেলে, সফল ছেলে, তার সে সফল মানুষ, তিনি একজন নাগরিক, সফল মানুষ, তিনি তার যোগ্যতার ভালো রোজগার করছেন, চাকরি করুন বা ব্যবসায় করুন, যাই করুন, রোজগার করছেন, তিনি গাড়ি কিনেছেন এবং সবাইকে গাড়ি টাড়ি কিনে ছবি দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পাঠিয়েছেন, ইত্যাদি অনেককে ছবি পাঠিয়েছেন, ফোন করে বলেছেন আমি গাড়ি কিনছি। তারপরে এইটা কিন্তু তার অহংকার, যে হ্যাঁ আমি কিন্তু সফল হয়েছি, তোমাদের আশীর্বাদে, বিনয়ী মানুষ হলে সবাই সবসময় বলবে তোমাদের শুভেচ্ছায়, তোমাদের আশীর্বাদে আমি সফল হয়েছি, তাই একটা গাড়ি কিনতে পেরেছি। এটা একটু মানুষের অহংকার, এটা কিন্তু তাতে অন্য কারোর ক্ষতি হয় না। কেউ অবশ্য হিংসা, অন্য লোক যদি কেউ হিংসুটে হয়, সে হিংসা করতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু অহংকার দেখানোতে ক্ষতিকারক হচ্ছে না। অহংকার অনেক বিতর্কও থাকতে পারে, যা অহংকার দেখানো উচিত, সেটা সময়ের ব্যাপার। অহংকার বেড়ে গেলে পতন, অহংকারের পতন হয়, অহংকারের পতন, অত্যধিক অহংকারের পতন হয়, ইগো থাকলে পতনটা বেশি হয়। এবার বলছি গর্ব, হ্যাঁ এই যে হ্যাঁ এটা অহংকার। এইবার সেই ছেলেটা গাড়ির চাবিটা হাতে নিজের বাবার কাছে আসলো, বাবার কাছে এসে প্রণাম করে বলল, বাবা আমি গাড়ি কিনেছি, এইটা দেখো তোমার এই চাবি তোমার হাতে থাকবে, যখন তোমার বয়স হয়েছে, যখন তোমার বেড়াতে যাওয়ার ইচ্ছা হবে, তুমি আর মা যাবে, গাড়িতে করে যাবে, আমি হয় গাড়ি আমি নিজে চালাবো, নয়তো ড্রাইভার ঠিক করে রাখবো, ঠিক করে দেবো, চালাবো। এইটা হচ্ছে মানে ওর গর্ব। গাড়ি কিনেছে সেটা ওর অহংকার হলো, দেখালো, ঠিক আছে, ক্ষতি নেই, তাতে কিচ্ছু ক্ষতি নেই। তুমি সফল হয়েছো, তোমার লোক দেখবে, কেউ হিংসা করবে, সেটা তার ব্যাপার। অনেক সবাই হিংসা করে না, অনেকে বাহবা দেয়, বাহ খুব ভালো,
হুম, এই আর এই চাবিটা যে ওর বাবার হাতে দিল, এইটা ওর গর্বের বিষয় যে ও ঐতিহ্য ভোলেনি, ও বাবাকে ভোলেনি। আগের আহ, যে এই যে সংস্কার, বাবা মাকে প্রাক্তনকে শ্রদ্ধা দেওয়া, ভক্তি দেওয়া, তাকে স্বীকার করা, এটা কিন্তু তার একটা গর্ব। আর এটা কেন অহংকার আর গর্ব? আর ইগোটা কি? ইগোটা মারাত্মক খারাপ। ইগো যার থাকে না, সে অন্যকে ডাউন করে। ইগো মানুষ, ইগোর লোক মানুষ, ইগোওয়ালা মানুষ, যার ইগো আছে, সে সবসময় বলে আমি আসল, আমি প্রধান, তুমি কিছু না, তুমি শুনবে, আমি করবো, তুমি সেটা ফলো করবে, তুমি কিন্তু আমাকে ডিঙিয়ে যেও না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যেও না। আমি তোমাকে বকতে পারি, মারতে পারি, আমি তো তোমার থেকে সবল, তুমি তা সহ্য করবে। হ্যাঁ, অনেক সময় কি হয়, এই কি বলবো আর, এই যে কেন্দ্রের সরকার বর্তমানে, তারা যা করছে বাংলার রাজ্যের প্রতি, এখন এইটা হচ্ছে ইগো। কিন্তু এই অনেক অনেক ইগো সব মানে ইগো দিয়ে না মানুষকে মন জয় করতে পারবে না। বাংলার মানুষ জানে, বাংলার মানুষ এই ক্ষেত্রে একতা, এক আছে। কথায় বলে না, এই যে স্লোগান সব বারবার আসছে, যতই করো হামলা, অনেক হামলা ওরা করছে। হ্যাঁ, এসআইআর থেকে শুরু করে অনেক অনেক, হ্যাঁ, অনেকে বলবে ও এসআইআর সবাই হচ্ছে, তুমি কী করছে, তোমরা দিদি একেবারে বেশি দেখাচ্ছে, মমতা ব্যানার্জি বেশি দেখাচ্ছে, এসআইআর বাধা দেবে। একজন বিখ্যাত বড় আধিকারিক পরিষ্কার বলেছেন, সেই ভিডিওটাও আমি লোড করেছি, শেয়ার করেছি। এসআইআর কিন্তু এমনভাবে সাজিয়েছে এসআইআরের বিষয়টা, বহু বহু বাংলার থেকে বহু বহু মানুষের নাম বাদ চলে যাচ্ছে। এটা প্রমাণিত, প্রমাণ পেয়েছে রাজ্য প্রশাসন, প্রমাণ পেয়েছে। আরও একটা কীভাবে বাদ যাচ্ছে, কীরকম কায়দাবাজি করেছে। কথাতে বলে না, সবাই কথা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। অ্যাকচুয়ালি লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা না, এই প্রথম আমি অন্তত প্রথম শুনবো। এটা আসলে কি? এটা একটা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা একটা অ্যাপ। ওই অ্যাপটা এআই দিয়ে চালানো হয়। ওই পুরো 2002 থেকে 2003 থেকে সেই লিস্টটা নিয়ে ফটাক করে ওই এআই লজিক্যাল ডিসক্রিপেন্সি ওই অ্যাপে ঢুকিয়ে দিচ্ছে। অ্যাপটা তো মানুষের এআই দিয়ে, এআইটা কি, এআই তো আর এআই এর নিজস্ব বুদ্ধি তো নেই, নিজস্ব বুদ্ধি আছে মানুষের। তো মানুষ তো এআই তো মানে এআইকে ব্যবহার করছে, তাহলে মানুষ তো জিনিসটা সব কিছু কী বলবো, ওই সফটওয়্যার তো এআই প্রোগ্রামিং করছে, তো মানুষই করছে। তাহলে তো দায়টা তো মানুষেরই দাঁড়াচ্ছে। এবং মানুষ কারা? ওই যে বিজেপি, কেন্দ্রীয় সরকার, ওরাই তো তাই করাচ্ছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, এবার অনেকে বলবে কেন নির্বাচন কমিশন তো স্বতন্ত্র, একটা স্বয়ংক্রিয় নির্বাচন কমিশন, কতটা স্বয়ংক্রিয় সেটা তো সবাই মানে সন্দেহ আছে অনেকেই। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকেই অনেক কিছু সন্দেহ করতে পারে। হ্যাঁ, তবুও কিন্তু আমরা সবাই মেনে নিচ্ছি, কী করা যাবে। এই তো লজিক্যাল ডিসক্রিপেন্সি করে কত কায়দাবাজি করে অনেক নাম বাদ দিয়ে দিচ্ছে, কিচ্ছু তো করার নেই। হ্যাঁ, করতে কেউ পারছে না, কিন্তু একটা কথা ওরা সবাই বুঝে গেছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই ভাঙো একতা
আবার আসবে মমতা। সুতরাং আমরা হারছি না, আমরা মানে আমাদের দিদি আবার আসছে, আমরা হারবো না, হারবো না, হারবো না। নমস্কার।